এটা ভেনেজুয়েলার কথা, তাই তো? ওখানে শেষ গ্লেশিয়ারটাও বলে গেছে। আমরা কতটা অচেতন লোক যে আমরা বুঝতেই পারছি না যে গঙ্গোত্রীও তো একটা গ্লেশিয়ারই। তাহলে বলো, গঙ্গোত্রী আর কতদিন টিকবে? আগে আসবে বন্যা, তারপর খরা, কারণ বরফ আগে গলবে। যখন বরফ গলবে তখন কয়েক বছর ধরে ভয়ঙ্কর বন্যা হবে, আর তারপর হঠাৎ করে যখন সবকিছু বয়ে যাবে তখন আসবে খরা। গঙ্গা কোথা থেকে বইবে আর যমুনা কিভাবে বইবে বলো তো? আজই একবার গুগল করে দেখো যে দক্ষিণ ভারতের বড় বড় নদীগুলোর মধ্যে কতগুলো এখনো বইছে। ছোট নদীর কথা বলছি না, দক্ষিণের যে 15টা সবচেয়ে বড় নদী আছে, মে মাসে এদের মধ্যে কতগুলোতে জল আছে একটু দেখে নিও। অর্ধেকও না, প্রায় সব শুকিয়ে গেছে। শুধু প্রবাহ কমে যায়নি, একেবারে শূন্য হয়ে গেছে, কারণ ওদের কাছে কোনো গ্লেশিয়ার নেই। তাহলে ওরা কিসের ওপর নির্ভরশীল? বৃষ্টির ওপর। কিন্তু বৃষ্টি তো হবে না, আর গ্লেশিয়ারগুলো গলে যাবে। তখন করে নিও ঋষিকেশের রাফটিং। এটা ভারতের সাথেও হতে চলেছে। আমরা বুঝতেই পারছি না যে ক্লাইমেট চেঞ্জের প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। ক্লাইমেট এমন একটা জিনিস যা পুরো একটা দেশকে ধ্বংস করে দিতে পারে, একটা মানুষও বাঁচে না তখন। হ্যাঁ, একটা মানুষও না। আমরা ভারতের কথা বলি যে আমাদের গৌরবশালী সভ্যতা, জানো কি? অতীতে ভারতের যত বড় বড় সভ্যতা ছিল সবকটাই সমাপ্ত হয়ে গেছে ক্লাইমেট চেঞ্জের কারণেই। তোমরা মনে করো যে কোনো শত্রুর দরকার হয় যারা ঘোড়ায় চেপে এসে রাজধানীতে আগুন লাগাবে শুধুমাত্র তখনই কোনো রাজ্য ধ্বংস হয়? না মশাই, কোনো আক্রমণকারীর দরকার পড়ে না, ক্লাইমেটই যথেষ্ট সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য।